হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আউটলেট। আমি আছি তোমাদের সাথে ইবনুল করিম নাফি, ফিজিক্স এবং ম্যাথ ইনস্ট্রাক্টর হিসেবে। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের ইন্টারের হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের একটা বড় চ্যাপ্টার 6 কনিক। কনিক চ্যাপ্টারটা অনেকটা বিস্তারিত, অনেকটা তথ্যবহুল। তো কনিকের একদম বেসিক, কনিকের 3টা পার্ট আমরা ওই চ্যাপ্টারে আছে: পরাবৃত্ত বা প্যারাবোলা, উপবৃত্ত বা এলিপস, অধিবৃত্ত বা হাইপারবোলা। কিন্তু কথা হলো যে কনিকের যে একদম যে বেসিকটা, অর্থাৎ কনিক হলো একটা নির্দিষ্ট ধরনের শেপ বা আকৃতি। যেমন চতুর্ভুজ আমরা জানি 4টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল, ত্রিভুজ হতে পারে, সামান্তরিক হতে পারে, আয়ত হতে পারে, তাই না? তো তেমনি কনিক একটা নির্দিষ্ট শেপ, সেই শেপের বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে তাকে আমরা পরাবৃত্ত বলি, তাকে আমরা উপবৃত্ত বলি, তাকে আমরা অধিবৃত্ত বলি, বা কখনো কখনো আমরা তাকে বৃত্তও কিন্তু হতে পারে। বৃত্তও কিন্তু একটা বিশেষ ধরনের কনিকের শেপ। এমনকি তুমি চিন্তা করতে পারবা যে দুইটা জোড়া সরল রেখা যদি আমি বলি, সেটাও কিন্তু একটা কনিকেরই অংশ, সেটারও উৎপত্তি একটা কনিক থেকেই আসছে, সেটাও কনিকের একটা নির্দিষ্ট ফরম্যাট। একটা বিশেষ ধরনের কনিককে আমরা জোড়া সরল রেখাও বলতে পারি। তো এই জিনিসগুলো হলো কনিকের একদম বেসিক, যে কনিক আসলে কি, কনিক কোথা থেকে আসছে বা কনিকের মেইন বৈশিষ্ট্যটা কি, সেগুলো আমরা আজকে জানবো। এরপরে আস্তে আস্তে আমরা সামনে পরাবৃত্ত, অধিবৃত্ত, এগুলোর ডিটেলস আলাদা আলাদাভাবে জানতে পারবো। আচ্ছা, তো দেখো, প্রথমে আমরা যদি আসি যে কনিক যদি কি সেটা যদি একটা জানতে চাই, তাহলে আমাদেরকে একটা বেসিক জিনিস প্রথমে জানতে হবে, যে উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা নামের একটা টপিক আমাদেরকে বুঝতে হবে। এই উৎকেন্দ্রিকতার উপর ভিত্তি করেই এক একটা কনিকের নাম আমরা এক এক রকম দিই: পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, জোড়া সরল রেখা, বৃত্ত। এটা কার উপর নির্ভর করে? উৎকেন্দ্রিকতা। আর উৎকেন্দ্রিকতা কি সেটা জানার জন্য আমরা কিছু পরিচয় একটু দেখে নিই। প্রথমত ধরো এটা একটা কনিক। এখন এটা কেন কনিক হলো, উৎকেন্দ্রিকতার সাথে কি সম্পর্ক, সেটা আমরা দেখব। বাট আপাতত ধরো এটা একটা কনিক। তো এটা যদি একটা কনিক হয়, তাহলে এই রেখাটা যে আছে, এই যে ZAS, অর্থাৎ এই যে রেখাটা, এই রেখাটাকে আমরা কি বলবো? এই রেখাটাকে আমরা বলবো অক্ষরেখা। অর্থাৎ যে রেখাটার উপরে মেইনলি তোমার কনিকটা অবস্থিত, সেটাকে আমরা কি বলবো? অক্ষরেখা বলবো। ঠিক আছে? তো অক্ষরেখার উপরে অবস্থিত কনিকটা, এবং এই যে এই এ বিন্দুটা হলো কনিকের শীর্ষবিন্দু। এই দেখো আমি নিচে লিখে দিয়েছি, এই বিন্দুটা হলো শীর্ষবিন্দু। এবং কনিকের মাঝখানের দিকে একটা বিন্দু থাকে, সেটা হলো S। এই S এর সাথে অনেক কিছু আছে আমাদের সামনে পড়াশোনা। তো দেখো, S কে আমরা বলি উপকেন্দ্র। এবং এই যে Z কি? Z হলো, দেখো, কনিকের নির্দিষ্ট দূরত্বে, কনিক থেকে, এই যে কনিকের শীর্ষবিন্দু থেকে একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্বে একটা লম্বরেখা টানা হয়। এটা মোটেও এক্স অক্ষ ওয়াই অক্ষ না, কিন্তু এক্স অক্ষ ওয়াই অক্ষ হতে হবে এমন কোনো কথা নাই। এটা জাস্ট একটা অক্ষরেখা। এবং এই শীর্ষবিন্দু থেকে একটা নির্দিষ্ট দূরত্বে, কতটুকু দূরত্ব সেটাও আসবে উৎকেন্দ্রিকতা থেকেই। তো একটা নির্দিষ্ট দূরত্বে আমরা যদি একটা লম্বরেখা টানি, এই লম্বরেখাটাকে আমরা কি বলবো? নিয়ামক রেখা, যেটাকে আমরা আপাতত MZ দ্বারা প্রকাশ করতেছি। ঠিক আছে? এখন আসি উৎকেন্দ্রিকতা কি। সর্বপ্রথম কথা, একটা শেপ বা একটা আকৃতিকে যদি আমরা কনিক নাম দিতে চাই, তাহলে প্রধান শর্ত হলো যে উৎকেন্দ্রিকতা, আমি বানানটা যদি এখানে লিখে দিই, যে উৎকেন্দ্রিকতা, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ই দ্বারা প্রকাশ করি, স্মল ই। ঠিক আছে? তো এই যে উৎকেন্দ্রিকতা, এই জিনিসটাকে ফিক্সড হতে হবে, অর্থাৎ ধ্রুবক হতে হবে। ঠিক আছে? এটাকে ফিক্স হতে হবে অথবা ধ্রুবক হতে হবে। অর্থাৎ একটা নির্দিষ্ট শেপের জন্য এই ই এর মান যত আসুক, 1 আসুক, 2 আসুক, 0 পয়েন্ট সামথিং আসুক, 1 পয়েন্ট সামথিং আসুক, 10 পয়েন্ট সামথিং আসুক, যাই আসুক না কেন, একটা নির্দিষ্ট আকৃতির জন্য ই এর মান ধ্রুবক থাকতে হবে। এখন এই উৎকেন্দ্রিকতা জিনিসটা কি? উৎকেন্দ্রিকতা জিনিসটা আমি একটু চিত্রের মাধ্যমে বোঝাই, তাহলে ভালো বুঝতে পারবা। উৎকেন্দ্রিকতা হলো এই যে কনিক, এই কনিকের উপরে তুমি যে কোনো অবস্থানে একটা বিন্দু নিবা। ধরো আমি এখানে একটা বিন্দু নিলাম এবং এইটার নাম দিলাম হলো A1 বিন্দু। এ ছিল শীর্ষবিন্দু, এটা ধরো A1 বিন্দু। যে কোনো একটা অবস্থানে একটা বিন্দু নিবা। তো এই বিন্দুটার 2 রকমের দূরত্ব মাপতে হবে। একটা হলো উপকেন্দ্র থেকে এই বিন্দুটার দূরত্ব, সেটাকে আমরা নাম দিলাম ধরো A1। ঠিক আছে? এবং আরেকটা দূরত্ব নিতে হবে, এই যে নিয়ামক রেখা, এই নিয়ামক রেখা থেকে বিন্দুটার লম্ব দূরত্ব, যে কোনো দূরত্ব না, লম্ব দূরত্ব, এইটাকে আমরা ধরো নাম দিলাম B1। তো এই যে 2টা দূরত্ব আমরা মাপলাম। তো উৎকেন্দ্রিকতা তাহলে কি? উৎকেন্দ্রিকতা ই সমান সমান আমরা তাহলে বলতে পারবো যে এই যে কনিকের উপরে যে কোনো একটা বিন্দু, তার
সেই বিন্দু থেকে উৎকেন্দ্রিকতা উপকেন্দ্র পর্যন্ত দূরত্ব ডিভাইডেড বাই ওই বিন্দু থেকে নিয়ামক রেখা পর্যন্ত দূরত্ব। দেখো তাহলে কি আমরা কি ওই বিন্দু থেকে উপকেন্দ্র পর্যন্ত দূরত্ব a1 ডিভাইডেড বাই ওই বিন্দু থেকে নিয়ামক রেখা পর্যন্ত দূরত্ব b1, এই দুইটার যে অনুপাত সেটাকে আমরা উৎকেন্দ্রিকতা বলতে পারি। এখন তোমার কোশ্চেন আসতে পারে, তো ই এর মান ধ্রুবক হওয়ার বিষয়টা আসলে কি, বা এটা ফিক্সড হওয়ার বিষয়টা আসলে কি? দেখো তো এখানে ই এর মান a1/b1 আসলো, ঠিক আছে। তো এখানে ধরো এই একটা দূরত্ব, এই একটা দূরত্ব, ঠিক আছে। তো এখন একটু দেখো, আমরা যদি বলি যে আমরা এইখানে আরেকটা বিন্দু নিতে চাই, তোমার ধরো এই জায়গাটায় আরেকটা বিন্দু আমরা নিতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যদি একটু ডিস্টেন্সটা কাউন্ট করতে চাই, তাহলে এখান থেকে আমাদের ডিস্টেন্সটা হচ্ছে এইটুকু। এটাকে আমরা কি বলতে পারি, ধরো আমরা a2 বললাম, এবং এখান থেকে আবার নিয়ামক রেখার দূরত্ব কি হবে, আরেকটা নতুন দূরত্ব তুমি পাচ্ছ। তাহলে এইটাকে আমরা ডিস্টেন্সটাকে বলতে পারবো b2। তাহলে এখন দেখো তো এখানে যখনই তুমি বিন্দুটা আগের জায়গা থেকে সরাচ্ছ, তখনই b2 মানে এই দূরত্বটাও চেঞ্জ হচ্ছে নিয়ামক রেখার সাথে, উপকেন্দ্রের সাথে দূরত্বটাও চেঞ্জ হচ্ছে। তাহলে উৎকেন্দ্রিকতাও কি চেঞ্জ হয়ে যাওয়ার কথা না? চেঞ্জ হয়ে যাওয়ার কথা অবশ্যই। কিন্তু যদি চেঞ্জ না হয়, অর্থাৎ এখানে আমরা যদি a1/a2, তো কোন বিন্দুর ক্ষেত্রে, a1 বিন্দুর ক্ষেত্রে, যদি আমরা এই বিন্দুটার নাম দিই a2 বিন্দু, তাহলে a2 বিন্দুর ক্ষেত্রে উৎকেন্দ্রিকতাটা কত? a2 বিন্দুর ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা হবে কি a2/b2। এই যে তোমার উপকেন্দ্র থেকে দূরত্ব a2 এবং নিয়ামক রেখা থেকে দূরত্ব b2, এই দুটোর অনুপাত হবে কি এই যে সেকেন্ড বিন্দুটার উৎকেন্দ্রিকতা। এখন যদি এমন একটা শেপ তুমি আঁকতে পারো যেখানে এই দুইটা সমান, এই দুইটার মানের কোনো চেঞ্জ হবে না, তাহলেই আমরা তাকে উৎকেন্দ্রিকতা বলতে পারি। শুধুমাত্র এই দুইটা না, তুমি এরকম যত বিন্দু নাও, ওপরে একটা বিন্দু নাও, এখানে একটা বিন্দু নিয়ে তুমি এস এর সাথে দূরত্ব দাও a3, এখান থেকে নিয়ামক রেখার দূরত্ব দাও b3, অথবা তুমি এই নিচে দূরত্ব নিতে পারো, নিচে এখানে একটা বিন্দু নিলে এটার দূরত্ব দাও a4, এখান থেকে নিয়ামক রেখার দূরত্ব দাও b4। এই এভরিথিং যেখানেই তুমি একটা বিন্দু নাও না কেন, সেখান থেকেই এই উপকেন্দ্রের দূরত্ব এবং নিয়ামক রেখার দূরত্ব সমান হবে আমি বলতেছি না, দূরত্বের অনুপাত। অর্থাৎ তুমি এই যে যদি ডিভাইডেড বাই আকারে লেখো a3/b3 অথবা a4/b4, তাহলে সবার মান সেম আসতে হবে। অর্থাৎ সেম যদি আসে তাহলে কি এই যে ই এর মান, এই ই এর মান, এই যে শেপটা বা এই যে আকৃতিটা, এই আকৃতিটার প্রত্যেকটা বিন্দুর জন্য সেম বলতে পারি। তো প্রত্যেকটা বিন্দুর জন্য উৎকেন্দ্রিকতা সেম হওয়া মানেই কি সেটা একটা কনিক। এখন সেই কনিকটা পরাবৃত্ত হবে, অধিবৃত্ত হবে, বৃত্ত হবে, কি হবে সেটা আমরা পরবর্তীতে জানতেছি। কিন্তু এতটুকু আশা করি বুঝতে পারছি যে যদি ই এর মান ফিক্সড হয়, সেটা যত হোক 1, 2, দশমিক, ভগ্নাংশ, এনিথিং, তবে নেগেটিভ হবে না অবশ্যই, কারণ দূরত্ব তো আর নেগেটিভ হতে পারে না, দূরত্বের অনুপাত। তো ধনাত্মক যে সংখ্যাই হোক না কেন, যদি ধ্রুবক হয় তাহলে সেটা একটা কনিক, ঠিক আছে। তো এখন এই যে উৎকেন্দ্রিকতা, এই উৎকেন্দ্রিকতা তাহলে আমাদের বইতে কিভাবে প্রকাশ করা আছে? বইতে এই যে a1b1 দিয়ে না, আমাদের বইতে ধরো একটা ইমাজিনারি বিন্দু আমরা কি নিলাম, আমরা একটা ইমাজিনারি বিন্দু নিলাম p, ঠিক আছে, একটা ইমাজিনারি বিন্দু নিলাম p। তো এই s থেকে p পর্যন্ত দূরত্ব, এবং এখান থেকে একটা বিন্দু আমরা ধরে নিলাম m বা m প্রাইম, ঠিক আছে। তাহলে এখানে উৎকেন্দ্রিকতার মেইন ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, তোমার এই যে p বিন্দু থেকে উপকেন্দ্র এস এর দূরত্ব এবং এই পি বিন্দু থেকে নিয়ামক রেখা পর্যন্ত দূরত্ব, এইটা হলো আমাদের উৎকেন্দ্রিকতার মেইন সূত্র, ঠিক আছে। এসপি ডিভাইডেড বাই পিএম। এসপি হলো উপকেন্দ্রের সাথে দূরত্ব এবং পিএম হলো নিয়ামক রেখার সাথে দূরত্ব, এটা হলো উৎকেন্দ্রিকতার ফর্মুলা। এখন এই উৎকেন্দ্রিকতা তো বুঝলাম কি জিনিস, উৎকেন্দ্রিকতা ফিক্সড থাকলে সেটা একটা কনিক হয়, সেটাও বুঝলাম। এখন উৎকেন্দ্রিকতার মান কত হলে সেটা কোন কনিক, এইটা আমরা একটু জানবো। দেখো উৎকেন্দ্রিকতার মান সর্বপ্রথম যদি 1 হয়, অর্থাৎ একটা শেপ তুমি আঁকলা, যে শেপটার সব স্থানেই উৎকেন্দ্রিকতা কত 1, ঠিক আছে। তাহলে আমরা সেইটাকে কি বলবো, সেইটাকে আমরা বলবো পরাবৃত্ত বা প্যারাবোলা, ঠিক আছে, ইংরেজিতে প্যারাবোলা। যদি আমরা দেখি যে ই এর মান কোনো কারণে অল টাইম যে কোনো বিন্দুতে 1-এর থেকে বেশি আসতেছে, সেটা হতে পারে দশমিক, হতে পারে পূর্ণ সংখ্যা, বাট 1-এর থেকে বেশি আসতেছে, তাহলে আমরা তাকে কি বলবো, তাকে আমরা বলবো অধিবৃত্ত বা হাইপারবোলা, ঠিক আছে, অধিবৃত্ত বা হাইপারবোলা। এখন যদি আমরা আসি যে ই এর মান যদি কোনো কারণে 1-এর থেকে কম হয়, অবশ্যই 0-এর থেকে বড় হবে যেহেতু নেগেটিভ না, এবং তাহলে 0-এর থেকে বড় এবং 1-এর থেকে যদি কম হয়
অবশ্যই দশমিক হতে পারে, দশমিকই হবে, পূর্ণ সংখ্যা 0 আর 1 এর মাঝখানে নাই। তো যদি হয় তাহলে আমরা তাকে বলবো উপবৃত্ত, ঠিক আছে, উপবৃত্ত, বা যেটাকে আমরা বলি যে ইলিপস। এখন কোনো কারণে যদি আমরা ই এর মান যদি 0 পাই, এটা একটা বিশেষ কেস, ই এর মান যদি 0 হয়, অর্থাৎ ই এর মানটা 0 কল্পনা করা একটু কষ্টকর। 0 কখন হবে তুমি বলতেই পারো, অনুপাতের মান 0 হয় কিভাবে? দেখো এই যে ওপরের মানগুলা, এই ওপরের দূরত্বটা যদি 0 হয় তাহলে আমরা কি বলতে পারবো? তাহলে সেক্ষেত্রে এই ভগ্নাংশটার মানও কি হবে? 0 হবে, তাই না? তো এটা একটা রেয়ার কেস। তো এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে আমরা এটাকে কি বলতে পারবো? বৃত্ত বা সার্কেল। এইটাই হলো সেই বিশেষ ধরনের কনিক। তো বৃত্ত কি এক ধরনের কনিক, এটা মনে রাখতে হবে। এবং আরেকটা স্পেশাল কেস, সেটা হলো যদি ই এর মান কোনো কারণে ইনফিনিটি আসে। এখন বলতে পারো ই উৎকেন্দ্রিকতা ইনফিনিটি কিভাবে আসে? তুমি একটা দেখো তো, কোনোভাবে যদি এই যে দূরত্ব নিচেরটা 0 হয়, এই নিচের দূরত্বটা যদি 0 হয়, তাহলে সামথিং ডিভাইডেড বাই 0 কি হবে? ইনফিনিটি হবে, তাই না? সেক্ষেত্রে আমাদের রেজাল্টে কি আসতেছে? ইনফিনিটি হবে উৎকেন্দ্রিকতার মান। তো উৎকেন্দ্রিকতার মান কিন্তু ইনফিনিটিও হওয়া সম্ভব। তো ইনফিনিটি যদি হয় সেক্ষেত্রে আমরা সেটাকে কি বলতে পারবো? সেটাকে আমরা একটা জোড়া সরলরেখা হিসেবে দেখতে পাবো। অর্থাৎ ই এর মান ইনফিনিটি, এইরকম কোনো শেপকে যদি তুমি গ্রাফে প্লট করো তাহলে দেখবা যে সেইটা একটা জোড়া সরলরেখা আসতেছে। এখন জোড়া সরলরেখা ব্যাপারটা কি? জোড়া সরলরেখা তুমি বিভিন্নভাবে গ্রাফে পাইতে পারো। হয় এরকম ভাবে একটা জোড়া সরলরেখা থাকতে পারে, একটা সমান্তরাল, তো লম্বালম্বি থাকতে পারে এরকম একটা জোড়া সরলরেখা, ঠিক আছে? আবার ক্রস আকারে থাকতে পারে দুইটা সরলরেখা। অর্থাৎ এদেরকে যদি এই ইনফিনিটি এইরকম কোনো সমীকরণকে তুমি যদি উৎকেন্দ্রিকতা এইরকম বিশিষ্ট কোনো শেপকে যদি গ্রাফে আঁকো, ঠিক আছে, তাহলে তুমি এইরকম কিছু শেপ পাবা। অথবা এরকম হতে পারে যে একটাই রেখা, এইটার উপরেই আর একটা রেখা আছে যেটা অদৃশ্য অবস্থায় আছে, এটাও কিন্তু জোড়া সরল রেখার উপরে ভেতরেই পড়ে, ঠিক আছে? তো আমাদের বইতে মেইনলি এই 3 ধরনের কথা বলা আছে, এই 3টা। কিন্তু বাকি এই যে জোড়া সরল রেখা, বৃত্ত বা সার্কেল, এরাও কিন্তু কনিকের অংশ। এদেরকে আমরা কিভাবে নির্ণয় করতে পারি? উৎকেন্দ্রিকতার মানের ভিন্নতার উপর ভিত্তি করে আমরা নির্ণয় করতে পারি। আশা করি আজকের টপিকটা ভালো লাগলো। আজকে এতটুকুই। সামনে আশা করি কখনো না কখনো পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এগুলো সবকিছুর ডিটেলস নিয়ে আলোচনা হবে। আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।